নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজ রাতে আমরা আপনাদের দেখাতে চলেছি অমৃতসরের কিডন্যাপিং কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। সুরেশ ঢিংরা অমৃতসরের তেলিয়ান এলাকার বাসিন্দা একজন অটো ড্রাইভার। তার স্ত্রী কুলরাজ ঢিংরা আর দুই ছেলে মেয়ে 10 বছরের সঞ্জু ঢিংরা এবং 7 বছরের সুইটি ঢিংরা। 14 জুন 2012-তে সঞ্জু বন্ধুদের সঙ্গে কাবাডি খেলতে গিয়েছিল, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সে বাড়ি ফেরেনি। সুরেশ আর তার প্রতিবেশী মন্টি পুরো এলাকা খুঁজে দেখে, কিন্তু সঞ্জুকে কোথাও পাওয়া যায় না। খবর পেয়েই সুরেশের বড় ভাই কৈলাস আর রমেশ ঢিংরাও সেখানে পৌঁছে যান। সেই সন্ধ্যায় 7:30টার সময় সুরেশের একটা ফোন আসে। বলা হয় যে সঞ্জুকে অপহরণ করা হয়েছে, আর অপহরণকারী মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা দাবি করে। আর সেই সঙ্গেই হুমকি দেওয়া হয় যেন সুরেশ পুলিশের কাছে না যায়। অপহরণকারী এটাও জানতো যে গরিব অটোচালক সুরেশের কাছে অমৃতসরের কাছাকাছি একটা পৈতৃক সম্পত্তি আছে, যেটা বিক্রি করে 1 কোটি টাকার ব্যবস্থা হতে পারে। সুরেশ, মন্টি আর সুরেশের দাদা কৈলাস আর রমেশ সবাই মিলে পুলিশের কাছে গিয়ে কিডন্যাপিং এর রিপোর্ট লেখায়। পুলিশের পুরো সন্দেহ হয় যে অপহরণকারী নিশ্চয়ই কোনো ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি। সবার আগে সুরেশের দাদা কৈলাস আর রমেশকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু জানা যায় যে তারা দুজন ওয়েল সেটেলড আর এই অপরাধে তাদের কোনো হাত নেই। তাদের কাছ থেকে এটাও জানা যায় যে 3 ভাইয়ের মধ্যেই পৈতৃক সম্পত্তি সমান ভাগে ভাগ করা হয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে অপহরণকারীর ফোন ট্রেস করতে শুরু করে, কিন্তু সবটাই নকল প্রমাণিত হয়। সিম কার্ড জাল কাগজপত্র দিয়ে কেনা হয়েছিল। মোবাইল হ্যান্ডসেটের ট্র্যাকিং পুলিশকে অমৃতসরের কাছে ধাপাই গ্রামে নিয়ে যায়। জানা যায় যে মানুষটির নামে ইনস্ট্রুমেন্ট রেজিস্টার হয়েছে তার ইনস্ট্রুমেন্ট অপহরণের আগেই চুরি হয়ে গিয়েছিল। ধাপাই গ্রামের প্রতিটা বাড়িতে তল্লাশি চালানো হয়, কিন্তু সঞ্জু ঢিংরাকে কোথাও পাওয়া যায় না। পুলিশ যখন ধাপাই গ্রাম থেকে ফিরছিল তখন অপহরণকারী সুরেশকে আবার ফোন করে। অপহরণকারী সুরেশকে গালাগাল দিয়ে হুমকি দেয় যে পুলিশ সঞ্জুকে কখনো খুঁজে পাবে না। এবার পুলিশ জেনে যায় অপহরণকারী তাদের প্রত্যেকটা মুভমেন্টে নজর রাখছে। ওরা পুলিশের থেকে আরো এক পা এগিয়ে আছে। দ্বিতীয় কলটাও ট্রেস করা হয়, কিন্তু সেটাও আগের মতোই নকল বলে প্রমাণিত হয়। জাল পরিচয়পত্র দিয়ে কেনা সিম কার্ড আর চুরি করা মোবাইল ফোনের ব্যবহার। এই ফোনটা করা হয়েছিল নানকপুরা থেকে, যা অমৃতসর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। পুলিশ এবার জেনে যায় যে কিডন্যাপিং এ অনেক লোক যুক্ত রয়েছে, আর প্ল্যানিংও খুব চালাকির সঙ্গে করা হয়েছে। যেখানে পুলিশ ইনভেস্টিগেশনের আরো গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করছে, অন্যদিকে সেখানে সুরেশ ঢিংরা নিজের সন্তানের প্রাণ বাঁচানোর জন্য জমি বিক্রির সিদ্ধান্ত নিয়ে নেয়। তার মনে হয় যে পুলিশের ইনভলভমেন্ট তার সন্তানের জীবনে আরো বিপদ বাড়াবে। সুরেশ তার প্রতিবেশী তথা বন্ধু মন্টির কাছে জমি বিক্রির জন্য সাহায্য চায়। সুরেশের দাদা কৈলাস আর রমেশের মনে হয় যে এইভাবে অসহায় অবস্থায় জমি বিক্রি করায় সুরেশ ভালো দাম পাবে না। মন্টি শহর ছেড়ে বাইরে যায়। সুরেশকে এটা বলে যে ব্রোকার তাকে ফোন করবে। ডিল হয়, আর যা ভাবা হয়েছিল তেমনই সুরেশকে আসল দামের থেকে প্রায় অর্ধেক দাম অফার করা হয়। কিন্তু পুলিশ সুরেশের এই প্ল্যান জেনে যায়। এরপর আচ্ছা, ব্যাপারটা এরকম না তো যে আসল কারণটা অন্য কিছু? স্যার, এটাও তো হতে পারে যে এইসবের পেছনে একটা অন্য কোনো কারণ আছে। এটাও হতে পারে যে এর মধ্যে ভেতরের কোনো লোক আছে যে একটা ডেসপারেট পরিস্থিতি তৈরি করছে, যাতে সুরেশবাবু কম দামে জমিটা বেচে দিয়ে ওই টাকাটাই মুক্তিপণ হিসেবে দিয়ে দেন। তাতে সে জমিটাও পেয়ে যাবে আর টাকাটাও। স্যার, মনে হচ্ছে ডাবল ডিলিং হচ্ছে। চলো খোঁজ নেই, রাতারাতি জমিটা কেনা খদ্দের কোথা থেকে আসলো? কোনো কথা হলো? কথাবার্তা চলছে, তাড়াতাড়ি সুখবর পাবে। এখন কি করব দাদা, কিচ্ছু বুঝতে পারছি না। 60 লাখের ওপর আর একটা টাকাও দিতে চাইছে না। সবই ভাগ্যের খেলা রে ভাই, যা পাচ্ছিস নিয়ে নে। বাচ্চাটার জীবনের প্রশ্ন, আরে আমাদের সঞ্জুটাকে তো ফিরিয়ে আনতে হবে। যত তাড়াতাড়ি পারো আমাকে সুরেশের মোবাইল কল রেকর্ড দাও। ওর সব গতিবিধির উপর নজর রাখো। ইয়েস স্যার। এই ডিলটাতে কিছু অ্যাকচুয়ালি অনেক কিছুই গোলমাল লাগছে। স্যার, সুরেশবাবুর ফোন রেকর্ডগুলো চেক করেছি, কিন্তু তাতে কিছু পাওয়া গেল না। জমিটার ডিল কার সাথে হচ্ছে? স্যার, ওনার প্রতিবেশী মন্টি সিং কোন একজন পার্টিকে এনেছেন। সোর্স বলছিল যে ওনার জানাশোনা কোন একজন ব্রোকার। সুরেশকে এর জন্য জবাবদিহি করতে হবে। দিন কেটে গেছে আপনার ছেলে নিরুদ্দেশ। তারপর থেকে আপনি একবারও আমাদের সঙ্গে দেখা করতে এলেন না। আবার শুনলাম জমিটাও বিক্রি করছেন। ইন্সপেক্টর সাহেব, আমার কিছু করার ছিল না।
ওদের কাছে তো আপনার সব গতিবিধিরই খবর আছে, ওরা আপনার উপর নজর রেখেছে। কিন্তু আমার লক্ষ্য তো শুধুমাত্র আমার ছেলে, ও ভালোই ভালো বাড়ি ফিরে আসুক। এই জমি তো কোন ছাড়, আমি নিজেকেও বেঁচে দেবো। আপনি টাকা দেবেন আর ও আপনার ছেলেকে ফিরিয়ে দেবে। ব্যাপারটা খুব সহজ না? কেন ছাড়বে না কেন? কারণ আমরা জানি যে আপনার ছেলেকে যে অপহরণ করেছে সে সঞ্জুকে আর আপনাকে খুব ভালো করে চেনে। তাতে কি? তাতে ও যদি টাকা নিয়ে সঞ্জুকে ছেড়ে দেয় তাহলে ও কি ওদের কথা ফাঁস করে দেবে না? বুদ্ধিটা কোথায় আছে ডিংরা? না ইন্সপেক্টর সাহেব, আমার বাচ্চাটার যেন কিছু না হয়। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিন। আমার সঞ্জুর যেন কিচ্ছু না হয় ইন্সপেক্টর সাহেব। ওই মন্টি জমিটার জন্য কোনো খদ্দের এনেছে? হ্যাঁ স্যার, পার্টির নাম জ্ঞানী লাল সিং, কোথাকার পার্টি সে? গোকুল নগর। খুব ভালো মতো বিজনেস চলে আমার, নিজের ফ্যাক্টরিও আছে। আপনি ফ্যাক্টরিতে কি বানান? শাল তৈরি হয়, পশমিনা শাল। আপনি সুরেশ ডিংরা জমিটার জন্য 60 লাখ টাকা দিচ্ছেন? আরে স্যার, যখন 60 লাখ কথা হয়েছে তখন 60 লাখই দেব। আপনি কোথা থেকে খোঁজ পেলেন এই জমিটার? ওই আগে আমার একজন ব্রোকার আছে সাপ্রু, ওই মন্টি নামের একজনের সঙ্গে দেখা করিয়েছিল। কিন্তু ইন্সপেক্টর সাহেব, প্রবলেমটা কি? ওই জমিতে কোনো গন্ডগোল নেই তো? বলবো জ্ঞানীলাল, নিশ্চয়ই বলবো। এই জ্ঞানীর ঠিকুজি কুচি সব আবার টেবিলে চাই। আর খবর নাও ওর কানেকশনগুলো কোথায়। এটাও দেখতে হবে যে সুরেশের দুই ভাইয়ের সঙ্গে ওর কোনো সেটিং আছে কি। আর ওই মন্টির ব্যাকগ্রাউন্ড চেক করাও, প্রত্যেকটা ডিটেল খুঁড়ে বার করো। এই কেসটার যে কোনো একটা লিঙ্ক দরকার আমাদের, একটা পেলেই সব কটা জুড়বে। হ্যাঁ স্যার। না জ্ঞানী সাহেব, জমি নিয়ে তো কোনো সমস্যা নেই। তাহলে পুলিশ জিজ্ঞেস করছিল কেন? তুমি আমাকে কিছু লুকোচ্ছ? পরিষ্কার করে বলো, গন্ডগোল নেই তো? না, আমি সত্যি কিছু লুকোচ্ছি না। দেখো সুরেশ, আমি কোনো ঝামেলা চাই না। আমি সোজা লোক, সোজা বিজনেস করি। কিন্তু আমার সঙ্গে যদি কেউ তেঁদড়ামি করে তাহলে তাকেও কিন্তু সোজা করতে জানি। দেখুন, আমার উপর ভরসা রাখুন, সেরকম কোনো ব্যাপার নেই। ওটা আমার পৈতৃক জমি, সব কাগজপত্র আছে। কি হয়েছে গো? জমিটা কবে বিক্রি হচ্ছে? জানি না। এই যে পার্টি আছে না জ্ঞানী সিং, মনে হচ্ছে ও কিছু জানতে পেরেছে। ওর কাছে পুলিশ গেছিল। আমি জানি না পুলিশ ওখানে কেন গেছিল। আমি জানি না এখন কি হবে আর কিভাবে হবে। যেভাবেই হোক, কিন্তু আমার সঞ্জুর যেন কিছু না হয় বলে দিচ্ছি, না হলে আমি আমার প্রাণ দিয়ে দেবো, বলে দিচ্ছি। আমি আমার প্রাণ দিয়ে দেবো। আরে বাবা, এই দেখো, সুরেশের ছেলে কিডন্যাপ হয়েছে। কই দেখি। তাই তো বলি, ও মুক্তিপণের টাকা দেওয়ার জন্য জমি বিক্রি করছে। এই নাও চা। কি গো, কি হলো? কি আর হবে, ডিলটা আটকে আছে, টাকা এখনো হাতে পাইনি। তাহলে একটা ফোন করে দাও। আরে না। কেন, বারণ করেছে না? হ্যাঁ। এদিকে তুমি ফোন করছো না, ওদিকে ও করছে না, কি করে জানবো কি হচ্ছে? আরে দাঁড়াও, অত চিন্তা করো না। আচ্ছা শোনো, বাচ্চাটার কোনো খবর বেরোয়নি তো কাগজে? না, এখনো বেরোয়নি। পুরো কাগজটাই তো পড়লাম, কোথাও কিচ্ছু নেই। ঠিক আছে। একদিকে পুলিশ ইনভেস্টিগেশন এই কেসকে ক্র্যাক করে বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করছিল, আর অন্যদিকে মুক্তিপণের টাকা দিয়ে বাচ্চাটাকে ছাড়ানোর চেষ্টা চলছিল। জমি বিক্রির ডিল হতে চলেছিল, কিন্তু প্রশ্ন এটাই যে সঞ্জু, 10 বছরের সঞ্জু কোথায় ছিল আর কি অবস্থায় ছিল? সব চেষ্টা সত্ত্বেও সঞ্জুর লোকেশনের সম্পর্কে কোনো খবর ছিল না। স্যার, জ্ঞানীর সঙ্গে সুরেশের ভাই রমেশ কিংবা কৈলাসের কোনো সম্পর্কই নেই। আমি ওদের ফোন রেকর্ডও চেক করেছি। স্যার, এই জমি বিক্রি কিংবা কিডন্যাপিং এর সঙ্গে ওনার কোনো সম্পর্ক চোখে পড়ছে না। সূত্র আর প্রমাণগুলো খুঁজে পাওয়ার জায়গায় হারিয়ে যাচ্ছে।
হ্যাঁ, ওই মন্টি সিং, ওর কি খবর? স্যার মন্টি এই মুহূর্তে শহরে নেই, ওর একটা মোবাইল রিপেয়ারিং এর দোকান আছে। দীনেশ লাম্বা, অ্যাড্রেস গোবিন্দনগর। মহেন্দ্র রাজেন্দ্র সিং, এটাও দীনেশ নাম্বার মতোই ফেক আইডি মনে হচ্ছে স্যার। মোবাইল রিপেয়ারিং এর দোকান। এই কেসটার মোডাস অপারেন্ডি চেক করলে দেখবে চুরি করা মোবাইলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে, আর তার সাথে জাল ডকুমেন্ট দিয়ে সিম কার্ড নেবার ঘটনা। আচ্ছা, এই মন্টি সিং কি মাস্টার মাইন্ড হতে পারে? কালকে টাকাটা পেয়ে যাব। কিন্তু এখনো পর্যন্ত ওদের কোনো ফোন এলো না কেন সুরেশ? বুঝতে পারছি না দাদা। ভাই, মনে হচ্ছে পুলিশের সন্দেহটাই ঠিক। আমাদের সঞ্জুকে ওরা এই জন্যই কিডন্যাপ করেছে যাতে আমরা জমিটা বিক্রি করে দিই, আর ওই কিডন্যাপার শুধু জমিটা বিক্রি হওয়ার অপেক্ষায় বসে আছে। বুঝেছিস? স্যার মন্টির ফোন রেকর্ড থেকে এটা বোঝা যাচ্ছে যে অনেকগুলো ব্রোকারের সঙ্গেই ওর কথা হয়েছে। হয়তো জমিটার ব্যাপারে হচ্ছিল। স্যার একটা অদ্ভুত ব্যাপার। কি? স্যার যেদিন কিডন্যাপিংটা হয়েছিল সেদিন এই মন্টি সুরেশের সঙ্গে সঙ্গে সঞ্জুকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খুঁজছিল। ওরা প্রতিবেশী, এতে অদ্ভুত কি আছে? স্যার অদ্ভুত ব্যাপারটা হলো এই যে এর মধ্যে 4:30 থেকে 6টা পর্যন্ত ওর মোবাইল লোকেশন ছিল গুরকুইন্দ কালরা। কিন্তু সেটা তো এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। সেটাই তো স্যার। আর মন্টির নাম্বারের কারেন্ট লোকেশনটা কোথায়? আগে মন্টি সিং কোথায়? স্যার মন্টি ভিতরে নেই। আমি আপনাকে বললাম না যে ও জলন্ধরে গেছে কেন? কোন একটা কাজে। কি কাজে? কিছু বলে যায়নি। 14 জুন 2012 সঞ্জু ঢিংরার অপহরণের সময় মন্টি কোথায় ছিল? আমার ঠিক মনে নেই। আমি বলছি, ও গুরকুইন্দ কাল রাতে ছিল। ও ওখানে কি করতে গেছিল? আমি বলতে পারবো না। স্যার এই মুহূর্তে মন্টির লোকেশন হলো আটারি। আটারি? আপনি তো জানেনই না যে আপনার সামনে আটারি গেছে। উনি জলন্ধর গেছিলেন না? লেডি কনস্টেবল ডাকো, অ্যারেস্ট করো ম্যাডামকে, ওনার সেলফোনটা বাজেয়াপ্ত করো। ইয়েস স্যার। হ্যালো, কে? শুনলাম তুই নাকি আজকে জমিটা বিক্রি করে অনেক টাকা পাচ্ছিস। আপনি জানলেন কি করে বলুন তো? এবার বলুন না আপনি কে? আবার সেই পাগলের মতো কথা বলছিস। সঞ্জুর ব্যাপারে জানতে চাস না? দেখুন দাদা, জমি বেচে আমি মাত্র 60 লাখ টাকা পাচ্ছি, আর আমি আপনাকে পুরো টাকাটাই দিয়ে দেবো। কিন্তু দাদা আমি 1 কোটি টাকার ব্যবস্থা করতে পারিনি। আরে কোনো ব্যাপার না, 60 লাখ দিয়েই কাজ চালিয়ে নেব। আর আমার কথাটা এবার মন দিয়ে শোন। হ্যাঁ বলুন। কাল দুপুর 11টার সময় আমাদের ডিলটা হবে। তোর ওই গলির মোড়ে যেখানে সঞ্জুর পোস্টারটা লাগানো রয়েছে ঠিক ওটার নিচে সকাল 11টার সময় টাকা ভর্তি ব্যাগ ওখানে রেখে আসবি। 2 ঘন্টা পর সঞ্জুকে পেয়ে যাবি। ঠিক আছে। কিন্তু যদি পুলিশ পৌঁছায় না, সঞ্জুও ব্যাগের মধ্যে আসবে, আলাদা আলাদা। আপনি একবার সঞ্জুর সঙ্গে আমার কথা বলিয়ে দিন। হ্যালো? আরে কি কি বলছিল? বললো যে কাল টাকা পাওয়ার পর ওরা সঞ্জুকে ছেড়ে দেবে। স্যার সুরেশবাবুর কাছে এইমাত্র একটা ফোন এসেছিল এই নম্বরটা থেকে। আইডেন্টিটিটা ফলস আর ফোনটাও চোরাই। এটা তাহলে কিডন্যাপারেরই ফোন? এটা ওরই প্যাটার্ন? স্যার ফোনটা হয়তো ওই করেছিল, কিন্তু সুরেশবাবু আমাদের কিছু জানাননি। কলের লোকেশন? আটারি। মন্টি? এবার আমাদের আন্দাজ একদম ঠিক, ফোনটা মন্টিই করেছিল। এখন ও সেনাপতি নাকি সেপাই সেটা আমাদের বার করতে হবে। স্যার গত 2 মাসে মন্টির নাম্বারে যে কটা ফোন এসেছে আমি সব কটা নাম্বারকে ট্রেস করছি। গুড। এবার আস্তে আস্তে সব সূত্র জুড়বে। স্যার এখন ওর মোবাইলে কোনো ফোন আসেনি। অনেক প্ল্যান করে খেলা চলছে। মন্টি তোমাকে কখনোই ফোন করে না। খুব ন্যাকা সাজছো তুমি, যেন কিছুই জানো না। এসব কি বলছেন আপনি? আমি সত্যি কিছু জানি না। কিন্তু আমরা জানি যে তুমি জানো যে মন্টি সঞ্জুকে কিডন্যাপ করেছে। হে ভগবান,
এমন কথা বলবেন না। এই সব মিথ্যে। আমি শুধু এটাই জানতে চাই তোমরা দুজনে সঞ্জুকে কোথায় লুকিয়ে রেখেছো। এসব কি উল্টোপাল্টা বলছেন আপনি? আমরা এসবের মধ্যে জড়িত নই। তাড়াতাড়ি জানা যাবে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি সঞ্জুর কিছু হয় তাহলে তোমাদের সাথে অনেক কিছু হবে। একজন ভালো প্রতিবেশী হিসেবে কর্তব্য পালন করা সুরেশ ঢিংরার প্রতিবেশী মন্টি সিং এখন এই কেসের মুখ্য সন্দেহভাজন, সুখ দুঃখের সঙ্গী, আপন ভাইয়ের মতো প্রতিবেশী। এখন প্রশ্ন এটাই যে পুরো ষড়যন্ত্রে কি মন্টি একাই যুক্ত ছিল, নাকি এই নাটকে আরো চরিত্র ছিল যারা পর্দার পিছনে? এখনো অনেক প্রশ্নের উত্তর আসা বাকি, কিন্তু একটা আসল প্রশ্ন যেন কালো মেঘের মতো ছেয়ে রয়েছে। সঞ্জু ঢিংরা কোথায় রয়েছে? স্যার মন্টি এখনো আটারিতেই আছে, কিন্তু আমরা যে ওখানে যাচ্ছি সেটা যেন ও বুঝতে না পারে। একদম যেন বুঝতে না পারে, তাহলে বাচ্চাটাকে কিছু করে দেবে। স্যার এই দেখুন, মন্টির কল রেকর্ডে কি পেলাম। কি? স্যার এর থেকে যতগুলো কল করা হয়েছে হয় ধাপাই গ্রাম না হলে গুরু নানকপুরে করা হয়েছে। মুক্তিপণের প্রথম ফোনটা আসে ধাপাই থেকে, আর 1 কোটি তাড়াতাড়ি, আমি আবার ফোন করব। দ্বিতীয়টা গুরু নানকপুরা থেকে। আর দুবারই মন্টি এখানেই ছিল, অমৃতসরে। মানে মন্টি একটা সিপাহী? স্যার গুরু নানকপুরে মন্টির দিদি আর জামাইবাবু থাকেন। ওদের নাম কি? স্যার মন্টির দিদির নাম সদবন্ত কর, আর ওর জামাইবাবুর নাম সুরজিৎ সিং। আর ধাপাইতে? মন্টির জামাইবাবু সুরজিৎ সিং এর এক আত্মীয় থাকেন, বিহান সিং। ওই যাদের বাড়ি আমরা তল্লাশি করেছিলাম? হ্যাঁ স্যার। পেয়ে গেছি, সব সূত্র পেয়ে গেছি। আরে স্যার, চল। কি করছেন স্যার? কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিছু করিনি স্যার। স্যার ওর গাড়িতে। স্যার কথাটা শুনুন। ধরো ওকে। দাঁড়াও, দাঁড়াও, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়াও। কি হচ্ছে? আরে কি হচ্ছে? কি হচ্ছে? চল, 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 ওকে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তুই চল, তারপর বলছি কি হয়েছে। দাঁড়া, 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 দাঁড়া। তুমি ওদিক থেকে যাও, দাঁড়া, ওদিকে যাও। ওই দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়া বলছি না তো, খুব খারাপ হবে। কোথায় পালাচ্ছিলি? চল, 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 চল। রচনা, দেখো পরিষ্কার কথা, পর্দা উঠে গেছে। তোমার স্বামী পরিবারের সব লোক ধরা পড়ে গেছে, আর তুমি এখনো বলে যাচ্ছ যে তুমি কিছুই জানো না। তোমাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলে দাও সঞ্জু ঢিংরা কোথায়। এই কিডন্যাপিং এর প্ল্যান অপরাধ হওয়ার 1 সপ্তাহ আগে করা হয়েছিল, যার পর্দা শেষ পর্যন্ত পুলিশ ফাঁস করেই দিল। আমি মোবাইল রিপেয়ার করব, আর জামাইবাবু তুমি সারা জীবন ধরে কলের পাইপই ঠিক করে যাবে। না খেয়ে তো মরবো না, কিন্তু ভালো খাবার কোনোদিনই পাবো না। আমাদেরকে এভাবেই মরে যেতে হবে। কিন্তু মন্টি, তুমি যা বলছো তাতে এতে খুব ঝুঁকি আছে আমি জানি, কিন্তু অনেক টাকাও পাবো জামাইবাবু। টাকা ওই সুরেশের কাছে? ওর ওই 2টো অটোরিকশা ছাড়া ওর কাছে আর আছেটা কি? এত পরিশ্রম, এত রিস্ক ওই সামান্য মাত্র কয়েকটা টাকার জন্য? হ্যাঁ জামাইবাবু, 1000 টাকা নয়, লাখ টাকা আছে। মানেটা কি? দিদি, ওদের বেশ কিছুটা জমি ছিল এই অমৃতসরের কাছেই। 6 মাস আগে 3 ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়েছে। সুরেশ দাদা কম করে প্রায় 1 একর জমি পেয়েছে। মাত্র 1 লাখ? ব্যাস? আরে না রে দিদি, 1 কোটি। 1 কোটি জামাইবাবু, 1 কোটি। কিন্তু এটাও তো সোজা নয়, যদি ধরা পড়ে যায় টাকাটাও যাবে। কিন্তু একা করলে হ্যাঁ, তুমি ঠিক বলেছ, খুব কঠিন। কিন্তু সবাই মিলে যদি এই কাজটা করি তবে শুধু টাকার বৃষ্টি হবে, সেটাও সারা জীবন ধরে। আমি ভাইকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। সমস্ত প্ল্যানিং মন্টিরই ছিল স্যার।
আরে চেনাশোনা কারোর কাছ থেকে ঝেড়ে আনিস নি তো? আরে দাদা, এমন এমন জায়গা থেকে এনেছি না, আমারই মনে নেই কোনটা সিনেমা হল থেকে আর কোনটা ধাবা থেকে আর কোনটা বাস থেকে ঝেড়েছি। আর দ্বিতীয়বার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। ওরে ঢিংরার বাচ্চা, তুই কি আমাকে একেবারে বোকা ভাবছিস নাকি রে? তোর অটোর দাম হয়তো 1 লাখ টাকা, কিন্তু তোর জমির দাম 1 কোটি টাকার ওপরে। টাকাটা দিয়ে ছেলেকে নিয়ে যা। দুদিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, কিছু পেয়েছিস? পাসনি তো? তুই আগে টাকার ব্যবস্থাটা কর। সঞ্জুকে যতই খুঁজিস কোথাও খুঁজে পাবি না। কাল দুপুর 11টার সময় আমাদের ডিলটা হবে। তোর ওই গলির মোড়ে যেখানে সঞ্জুর পোস্টারটা লাগানো রয়েছে, ঠিক ওটার নিচে সকাল 11টার সময় টাকা ভর্তি ব্যাগ ওখানে রেখে আসবি। প্ল্যান অনুযায়ী 14ই জুন মন্টি সঞ্জুকে কিডন্যাপ করে গুড়গুন্দ কালায় নিয়ে যাবে ঠিক ছিল। স্যার, অদ্ভুত ব্যাপারটা হলো এই যে এর মধ্যে 4:30 থেকে 6টা পর্যন্ত ওর মোবাইল লোকেশন ছিল গুরকুন্দ কালরা। কাবাডি 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 কাবাডি। কি হলো আমার বীর পালোয়ান? হ্যাঁ, ট্যাঁ ফিস। ঠান্ডা খাবি? মা বারণ করেছে। তুমি মাকে বলবে না তো মন্টি আঙ্কেল? আরে না রে, আরে এইসব কথা কেউ মাকে বলে নাকি কখনো? হ্যাঁ, তুই তো আমার বীর পালোয়ান। কোল্ড ড্রিঙ্কসের বোতলে আগেই অর্ধেক ঘুমের ওষুধ মেশানো ছিল স্যার। খা 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 খা, শেষ কর। জামাইবাবু, দিদি, তোমরা ওকে নিয়ে গুরু নানকপুরা পৌঁছাও, ঠিক আছে? আর যখন উঠবে এই ট্যাবলেটটা আরেকবার খাইয়ে দেবে, খাবার বা জলের সঙ্গে মিশিয়ে, ঠিক আছে? আর মনে রাখবে, একবারে অর্ধেকের বেশি ওষুধ দেবেই না। আর শোনো, তুমি ধাপাই ফিরে যাও, আর ঠিক 7:30টার সময় তুমি সুরেশদাকে ফোন করো, ঠিক আছে? আর আমি ওখানে 6টা 6:30টার মধ্যে পৌঁছে যাব। তখন জানা যাবে ওখানে কি অবস্থা। সবাই সঞ্জুকে খুঁজবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বাচ্চাটা কোথায়? সুরজিৎ সিং, সঞ্জু ঢিংরা কোথায়? মা, বাবা, বাঁচাও, বাঁচাও। তাড়াতাড়ি চুপ করো, না হলে হিতে বিপরীত হয়ে যাবে। চুপ চুপ, চুপ কর, চুপ কর, একদম চুপ। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, বাচ্চাটা চিৎকারে যদি পাড়ার সবাই জেনে যায়। আমাদের ধরা পড়ার ভয় ছিল স্যার। কি করেছো বাচ্চাটাকে?
বলো। এটা কি করে ফেললে তুমি? নিঃশ্বাস পড়ছে না, ও তো মরে গেছে। আরে তোদের তো, আরে তোমরা সঞ্জুকে মেরে ফেলেছো। আরে কি করলে এটা? আরে আমি তো ওকে মারতে চাইনি। আরে জ্ঞান ফিরেই খুব চেঁচামেচি শুরু করে দিয়েছিল। তোমরা 10 বছরের একটা বাচ্চাকে সামলাতে পারলে না, এই ছোট্ট কাজটা করতে পারলে না। মন্টি, ভুল হয়ে গেছে, এখন বলো না কি করব। সবার আগে লাশটাকে গুম করতে হবে। কোথায়? तरन तरन पुलिस स्टेशन, पीआई कुलविंदर सिंह বলছি। কুলবিন্দর সাহেব, সত শ্রী অকাল। শেখ বলছি, সি ডিভিশন থানা, অমৃতসর থেকে। হ্যাঁ, সত শ্রী অকাল স্যার, বলুন স্যার। একটা 10 বছরের বাচ্চা অমৃতসর থেকে অপহরণ হয়েছিল, নাম সঞ্জু ঢিংরা। হ্যাঁ হ্যাঁ বলুন। এই বাচ্চাটা যেদিন কিডন্যাপড হয় সেই দিনই ওকে মেরে ফেলা হয়। ওহো, লাশটাকে ইউবিডি ক্যানেলের কাছেই কোথাও ফেলেছে। ইউবিডি ক্যানেলের কাছে? হ্যাঁ। এ তো সেই। আপনারা লাশ পেয়েছিলেন? 17 তারিখ একটা বাচ্চার লাশ ক্যানেলের ধারে পেয়েছিলাম, খুব খারাপ অবস্থায় ছিল। বডির কি স্ট্যাটাস কুলবিন্দর সাহেব? স্যার যেরকম বললাম, বডির অবস্থা খুব খারাপ ছিল, আর্জেন্ট পোস্টমর্টম করাতে হয়েছিল। এমনিতে বাচ্চাটার জামা কাপড় আমাদের কাছেই রাখা আছে, ঠিকই আছে। আর বডি? আসলে স্যার, বডিটা তো দাহ করা হয়ে গেছে, ওটা রাখার অবস্থায় ছিল না। যা ভাই, টাকাটা ওখানে রেখে আমরা সঞ্জুর জন্য অপেক্ষা করব। ইন্সপেক্টর সাহেব, আমি টাকা দিয়ে দিয়েছি। ওরা আর কিছুক্ষণের মধ্যে সঞ্জুকে ছেড়ে দেবে। সঞ্জুই আসলো বলে ওরা কথা দিয়েছে।
সঞ্জু কোথায়? কোথায় আমার সঞ্জু? আমি জিজ্ঞেস করছি সঞ্জু কোথায়? এটা আমাদের স্যার, এটা আমাদের সঞ্জুরই জামা। কিন্তু জামা প্যান্টটা কেন খুলে নিয়েছেন? সুরেশ আর কুলরাজ ঢিংরার নিজের ছেলের দেহ দেখারও ভাগ্য হয়নি, কারণ দুটি পুলিশ স্টেশনের মধ্যে মিসকোঅর্ডিনেশন হয়েছিল, যার কারণে একটা পুলিশ স্টেশন থেকে পাঠানো একটি বাচ্চার নিরুদ্দেশ হওয়ার ইনফরমেশন অন্য পুলিশ স্টেশনে চোখ এড়িয়ে যায়। আর এই নিরুদ্দেশ হওয়া বাচ্চাটার মৃতদেহকে বেওয়ারিশ ভেবে অন্তিম সংস্কার করে দেওয়া হয়, কারণ মৃতদেহ খুবই খারাপ অবস্থায় ছিল। সঞ্জু ঢিংরা সেই রাতেই মারা গিয়েছিল যেই দিন তার অপহরণ হয়েছিল। সুরেশের প্রতিবেশী মন্টি, মন্টির স্ত্রী রচনা, মন্টির দিদি সতওয়ান্ত, সতওয়ান্তের স্বামী সুরজিৎ আর সুরজিতের এক আত্মীয় বেয়ান্ত, এরা সবাই মিলে এই অপহরণের প্ল্যানকে রূপ দিয়েছে। মন্টি ছিল মাস্টারমাইন্ড। সুরেশ আর কুলরাজ এটা জেনে হতবাক হয়ে গিয়েছিল যে তাদের প্রতিবেশী, যাদের সঙ্গে তাদের এত কাছের সম্পর্ক, তারাই সঞ্জুর অপহরণের প্ল্যান করেছিল। ওরা কখনোই মন্টির টাকার জন্য লোভ আর লালসার আভাস পায়নি, আর এভাবে কুইক মানি কামানোর চক্করে মন্টি সঞ্জুর অপহরণের দ্বারা ঢিংরা পরিবারের জমি থেকে টাকা কামানোর কথা ভেবেছিল। মামলা জটিল ছিল, গভীর ষড়যন্ত্র ছিল, আর প্ল্যানিং খুব চালাকির সঙ্গে করা হয়েছিল। কিন্তু এসব কিসের জন্য? এই কুইক মানির জন্যই। এমনিতে ঢিংরা পরিবার একেবারেই উচ্চবিত্ত ছিল না। মন্টি আর সুরেশের আয় প্রায় একই রকম ছিল, কিন্তু সুরেশের জীবনে একটা জমি চলে আসে, আর এই জমিটার জন্যেই মন্টির চাহিদা আরো বেড়ে যায়। সে একটা গুরুতর অপরাধ করার কথা ভাবে, এমন একটা অপরাধ যার মূল্য ছিল একটা নিষ্পাপ বাচ্চার অমূল্য প্রাণ। ক্রাইম নেভার পেজ, এই লাইনটা বারবার বলা হয়ে থাকে। হতে পারে কারো কাছে এটা একঘেয়ে লাগছে, কিন্তু এই প্রবাদটা আসলে প্রকৃতি আর নিয়তি দুটোর ক্ষেত্রেই এটা মূল বাস্তব। অ্যাকশন, রিয়াকশন, কজ অ্যান্ড এফেক্ট, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এই সত্যকে অবহেলা করা যায় না। আসলে আমরা এসব সত্যকে বারবার অনবরত বলে যাচ্ছে শুধু এই জন্যই কারণ মানুষ যদি নিজের ভিতরের অপরাধ বোধের হালকা ইঙ্গিত পায়, তাহলে সে যেন মনে রাখে যে তার মধ্যে হওয়া অপরাধ প্রবণতা সব দিক থেকেই ভুল। আর যদি বাড়ির লোক বা প্রতিবেশী বা বন্ধু সেই ইঙ্গিতটা শুনতে পায়, তাহলে তাদেরও সতর্ক হওয়া উচিত। সঠিক সময়ে নেওয়া পদক্ষেপ প্রাণও বাঁচাতে পারে। দিন, ধর্ম, আইন আর আমরা এই কথাটা যতবারই বলি না কেন, তাও সেটা কম যে ক্রাইম নেভার পেজ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোলে একটা নতুন কেস নিয়ে।